এখনই টানা কাটলে জমিটা একেবারে পানির নিচে চলে যাবে। তোকে যে বললাম লোক জোগাড় করে ধান কাটিয়ে ফেলতে, সেগুলো করছিস না কেন শুনি? আমার এই জমি নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণ কি তুই দিবি, হতচারা? হুজুর, এই গায়ে কোনো লোক আর দিন মজুর খাটতে আসবে না বলে দিয়েছে। কেন, ওদের আবার কি হলো? গতবার যে দুজনকে ঠকিয়ে জমি ধান কাটি আর পয়সা দেননি, তাই ওরা সবাই বারণ করে দিয়েছে এবারে আসতে। বেড়াদার সাহস দিন দিন বাড়িয়েই চলেছে। ওরা কি ভুলে গেছে নাকি এই গায়ের বেশিরভাগ জমি আমার? জমিদারের সাথে 6-9 করলে বা 9-6 করলেও ওদের কাজ ঘুচিয়ে দেব বলে দিস বেড়াদের। কিন্তু হুজুর, এখন তো জমির ফসল কাটতে হবে। ওদের শিক্ষা দিতে গেলে দেখা যাবে সব জমি বর্ষায় নষ্ট হয়ে চলে গেছে। তার চেয়ে বরং পাশের গা থেকে কয়েকজন লোক আনলে হতো না? কথাটা মন্দ বলিসনি, কালকের ভিতরেই লোক নিয়ে আয়। ঠিক আছে হুজুর, যথাজ্ঞা। কাজের সন্ধানে মুখ দিয়ে রক্ত উঠে গেলেও কাজ পাচ্ছি না বেশ কিছুদিন। পরিবার নিয়ে বুঝি এবার পথে নামতে হবে। কি যে করি! এদিকে আমার সাথে সাথে আমার 4 বন্ধুরও একই দশা। নেই কাজ তো খইবাজের মতন সারাদিন চায়ের দোকানে বসে আমরা সময় পার করি। ধার দেনায় জড়িয়ে একাকার হয়ে আছি। এই পরিস্থিতিতে শুধু একটা কাজ চাই, কিন্তু সেও বা মিলবে কি করে? হে নিয়ে কথা হয় রোজ সবার সাথে, কিন্তু তাতেও কোনো লাভ নেই। আমি সজল, দিনমজুরের কাজ করি। আমাদের দলের 4 জনের ভিতর সর্দারের অবস্থা বেশি ভালো না। আমরা তো তাও সংসার শুরু করিনি, তাই এক পেট নিয়ে সেখান থেকে ঘুরে বেড়াই। তবে সর্দারের সংসার আছে, বাচ্চা আছে। রুগ্ন শরীরে সামনে বসে আছে সর্দার। দেখে আজ বেশ খুশি মনে হচ্ছে তাকে। এই বিপদের সময় সর্দারকে খুশি লাগছে কেন জিজ্ঞাসা করা হলো। সে বলল, দারুণ খবর আছে রে সজল। কি খবর সর্দার? কাজ পেয়ে গেছি রে আজ। রোজ দিন 50 টাকা করে দিবে মজুরি। গায়ের বেশিরভাগ জমি শুনেছি তার। আমাদের গায়ে এমন লোক আছে বলে তো শুনিনি বাপু। আরে আমাদের গায়ের হবে কেন? পাশের গায়ের জমিদার রে। জমিদারের চেনা কালু এসে গতকাল বলে গেছে আমার সাথে। আমি তাদের সাথে কথা বললাম, শুনে রাজি হয়ে গেল। এ তো খুব আনন্দের কথা সর্দার। এতদিন কাজের অভাবে কত ধার দেনা বেরিয়ে গেছে। তা কাজে যেতে হবে কবে? বললো আজ থেকেই যেতে হবে, বিকেলে রওনা দেওয়া যাবে। রাতে গিয়ে কাজ শুরু করতে হবে। তোরা রাজি তো? রাজি মানে? হ্যাঁ, আলবাত রাজি। আমিও রাজি। আমিও। বাইরে বেশ দমে বৃষ্টি শুরু হয়েছে। জমিদারের চেলা কানু আমাদের এই কুড়ে ঘরটায় রেখে গেছে আর বলেছে রাত্রিরে এই বৃষ্টির ভিতরেই সব ধান কেটে সরিয়ে ফেলতে। ঘরে জ্বলছে একটা কুপিপাতি। দমকা হাওয়ায় তখন থেকে নিভু নিভু করছে। ঘরে আমরা 4 জন অধীর আগ্রহে বসে আছি। বাইরে বৃষ্টির সাথে সাথে একদল দমকা হাওয়া যেন আমাদের ঘরের চালটাই তুলে নিয়ে যাবে। খানিকক্ষণ বাদে বৃষ্টি কিছুটা কমলে দেখা গেল কানুকে। সে ছাতা মাথায় দিয়ে এদিকেই আসছে। এসে বলল, চলো চলো চলো, সকালে চলো, কাজ শুরু করে দিতে হবে। আর মনে আছে তো, সময় মতন সব কাজ শেষ করার কথা, না হলে কিন্তু বেশ ক্ষতি হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আমরা সময় মতন সব কাজ শেষ করে দেবো। এতরা সবাই চল, জিনিসপত্র নিয়ে চল, চল শিগগিরি। কাল থেকে কাজ শুরু করা যেত না? আজ এই বৃষ্টির রাতে? না না, একদমই না। এই গায়ের জমিদার বেশ রাগী মানুষ। বলেছি যখন একেবারে রাত থেকে শুরু করতে, তখন আজ রাত থেকেই শুরু করতে হবে। শিগগিরই চলো সবাই তোমরা। চলো সকলে।
আজ দুদিন হলো সর্দার বাড়ি নেই, কাজেও আসছে না। শুনেছিলাম ছেলেটার নাকি ভীষণ জ্বর, কিন্তু তাই বলে আমাদের সবাইকে না বলেই চলে গেল। এ মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। এদিকে কানু বলে দিয়েছে সর্দার এবার এলেও ওকে আর কাজে নেওয়া হবে না। সর্দার যে হুট করে এমন কেন করলো বুঝতেই পারছি না। এমন করে আমাদেরকে না বলে যাওয়ার মানুষ তো সে নয়। তবে কি ছেলের অসুস্থতা বেড়ে গিয়েছে? আমাদের জানানোর সময়টা পর্যন্ত পাইনি। কে জানে কি হয়েছে। সব এখন ভালোই ভালোই মিটে গেলে হয়। আজ প্রকৃতি যেন একটু বেশি অশান্ত। বাইরে বেশ কিছু গাছ দমকা হাওয়াকে বাধা দিয়ে রেখেছে। তবে এই বুঝি গাছপালাগুলো শিকড় ছেড়ে উপড়ে যাবে। এমন সময় কানু এলো হাতে একটা হারিকেন নিয়ে। বাইরে তখনও অফুরন্ত বৃষ্টি আর বজ্রপাতের খেলা। কি গো, তোমরা বসে আছো কেন? শিগগিরই কাজে লেগে পড়ো, কয়েকদিনের ভিতরে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। শিগগিরই কাজে লেগে পড়ো তোমরা। আমাদের সর্দার হলো আমাদের দলের মাথা, সে এখন এখানে নেই। তাকে ছাড়া তো 2 দিন কাজ করলাম, কিন্তু তার কোনো হদিস পাচ্ছি না আমরা। এভাবে আমরা কাজ করি কি করে? বেশি সর্দার সর্দার করো না তো, এখনই কাজে লেগে পড়ো, না হলে কিন্তু তোমাদের মাইনে কাটা যাবে। সে কথা মাথায় রেখেই কাজে লেগে পড়ো। কথা বলে লাভ নেই সজল, চল আমরা বরং কাজে লেগে পড়ি। সেটাই ঠিক হবে। এখন চল রে সবাই কাজে লেগে পড়ি। বৃষ্টির তাণ্ডব যেন কিছুতেই কমছে না। এ সময়ে ভারী বৃষ্টির বন্যা সৃষ্টি করে অসংখ্য মানুষের ক্ষতি করে ফেলে। জমির ফসল কাটা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। আর 5 দিন মতন কাজ করলেই সব কাজ শেষ হয়ে যাবে। এভাবে বৃষ্টির ভিতরে আমি মানিক হরি যাচ্ছি জমির উদ্দেশ্যে। আজ রাতের ভিতরে এই পাশের ফসল কেটে ফেলতে হবে। তড়িঘড়ি করে জমির কাছে গিয়ে দেখলাম সেখানে কেউ একজন মাটি কোপাচ্ছে। দূর থেকে ঠাউর করতে পারলাম না কে। এভাবে মাটি কোপানোর কারণে কানও বেশ রেগে গেল আর চিৎকার করতে করতে সেই লোকের কাছে গেল। এই কে কে রে তুই? মাঝরাত্রে বিশু মণ্ডলের জমি কোপাচ্ছিস? কি তুই তুই কিভাবে এলি? কোথেকে এলি? রাম 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 রাম। কেউ আছে, বাঁচাও! কিছুটা কাছে যেতেই তার মুখটা স্পষ্ট হলো। এই যে আমাদের সর্দার। আশ্চর্য বিষয় হলো, এই মাঝরাত্রে এসে আমাদের কিছু না জানিয়ে এখানে বসে মাটি কোপাচ্ছে কেন? আর তার চেয়েও আশ্চর্যের বিষয় হলো, কানু সর্দারকে দেখে খুব ভয় পাচ্ছে কেন? কিন্তু এর পরে যা দেখলাম তা দেখার পর আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। এই শীতল দমকা হাওয়াতেও আমাদের কাজ হলো না। দরদর করে ঘাম ঝরতে লাগলো। ওখানে যে সর্দারের লাশ চাপা দেওয়া আছে। তবে এত সময় যে লাশ করছিল সে কি হচ্ছে এসব? সর্দার নিজেই কিভাবে নিজের লাশ করতে পারে? পাশে দাঁড়িয়ে থাকা কানু যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সর্দার, তুমি তুমি এখানে দাঁড়িয়ে থাকলে এই লাশটা কার? এ যে একদম অবিকল তোমার মতন। কি হচ্ছে এসব? ওটা তুমি কোথায় গিয়েছিলে? এই লাশটা কার? এই লাশটা আমারই। ওরা আমায় খুন করেছে। কটা টাকা চেয়েছিলাম বলে ওরা আমায় খুন করেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা সব। কিরে, কাজ ফেলে তুই এখানে এলি কেন? জমিদার মশাই, আমার খুব দরকার আপনার সাথে। কেন রে, আমার সাথে তোর কি দরকার? আজ সকালে আমার গা থেকে লোক এসেছিল। বাড়িতে আমার ছোট ছেলেটা খুব অসুখ।
না 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 না, ও সব ছুটি আমি দিতে পারবো না। আমার জমির ফসলকে কাটবে শুনি। না মালিক, আমি ছুটি চাইছি না। তবে তবে এখানে এসেছিস কেন? বলছিলাম যে সর্দার, মানে যদি কিছু টাকা পাওয়া যেত অগ্রিম, তাহলে পাঠিয়ে দিতাম ছেলের চিকিৎসা করতে। ছেলেটার চিকিৎসা না করলে যে আমার ছেলেটা প্রাণ হারাবে। জমিদার বাবু, যদি আপনি কিছু টাকা আমাকে অগ্রিম দিতেন। কি বিশু মন্ডলের কাছে এসেছি অগ্রিম টাকা চাইতে? হ্যাঁ, বলি তোকে আমি অগ্রিম টাকা দিব আর তুই সেটা নিয়ে পালিয়ে যাবি? হ্যাঁ, তাই তো? না জমিদার মশাই, আমি পালাবো কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সব কাজ শেষ করে যাব। আমাকে কটা টাকা অগ্রিম দিন মালিক, না হলে যে আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারবো না। যা তো এখান থেকে, ফ্যাস ফ্যাস করিস না। ছোট লোক জাত কোথাকার, একেবারে আমার বাড়িতে চলে এসেছিস। এ কে আছিস? এ বেটাকে তারা এখান থেকে। একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দে জায়গাটা, কে জানে কোন জাত। কি, আমি আমার হকের টাকা চাইতে এসেছি বলে আপনি আমার এভাবে অপমান করলেন? বেশ, ঠিক আছে, করবো না আপনার জমির কাজ। আমরা আজই এখান থেকে চলে যাব। এরপর আপনার জমির ক্ষয়ক্ষতি কতটা হয় সেটা আপনি বুঝতে পারবেন। প্রয়োজন নেই আপনার টাকা। কি, আমাদের গায়ের জমিদারের সাথে এত বড় কথা? ওস্তাদ, ওই ছাড়বেন না। বেটা ছোট লোক জাত বেশি বার বেড়েছে। কি করবেন আপনারা আমাকে? কি করব, দেখ এবার কি করি। সর্দারের কথা শুনে চোখ থেকে কখন যে পানি চলে এসেছে টেরই পায়নি। আমাদের সর্দার আর বেঁচে নেই, এটা ভাবতেও গায়ে কাটা দিয়ে উঠছে। নির্মমভাবে মেরেছে আমাদের সর্দারকে। চোখের পলকে সর্দার রূপ পরিবর্তন করে নিল। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না। সব কিছু এক ভয়ানক দানবীয় দুঃস্বপ্ন মনে হচ্ছে। এরপর তোরা দুজন মিলে পরিকল্পনা করে আমাকে এই জমিতে এনে মাটির নিচে পুঁতে ফেললি। সব কিছু মিথ্যা হলে আমার লাশ এখানে এলো কি করে? তোরা বাঁচবি না, আমি তোদের বাঁচতে দেব না। ছেড়ে দা, আমার ভুল হয়ে গেছে। সব দোষ ওই বিশু জমিদারের। আমায় ছেড়ে দাও। আমি দেখলাম আমার চোখের সামনে সর্দার তার দুই হাতে কানুর গলা চেপে ধরল। কালো চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও! কিন্তু আমরা কেউ এগিয়ে গেলাম না সেদিকে। চোখের সামনে কানু ধীরে ধীরে মৃত্যুর কবলে ঝরে পড়ল। এরপর সর্দার আমাদের দিকে তাকিয়ে নীরব হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমরা এরপর সর্দারের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিলাম। কিছুদিন পরে জমিদার বিশু মণ্ডল তার বাড়ির উঠোনে রক্তবমি করে মারা গেছে শুনেছিলাম। তার মানে সর্দার তার লক্ষ্য অর্জন করতে পেরেছে।